নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি জনগণমন। মানুষের মনের কথা, মুখের কথা তুলে ধরছি আমরা, এবং তারই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক নেতা নেত্রী এবং তারই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা, তাদের বক্তব্য, প্রশ্নের উত্তর তুলে ধরছি আপনাদের সামনে। আজ যে বিষয়গুলি নিয়ে আমরা জনগণমনতে আলোচনা করব, সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। আজ প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, জনগণবিরোধে সংসদের শুরুতেই সংঘাতের ছায়া। লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই কি বিরোধী শিবিরের ঝাঁজ বাড়াচ্ছেন রাহুল গান্ধী? এই প্রসঙ্গ নিয়ে যেমন আমরা আলোচনা করব, তার পাশাপাশি যে প্রসঙ্গ আমরা তুলে ধরব সংসদের কথা যেমন বলছিলাম, এবং তারই সঙ্গে যেদিকে আমরা তুলে ধরবো, অর্থাৎ শুট আউটের ঘটনা, শুট আউট থেকে গণপিটুনি, সালিশি সভা থেকে দুষ্কৃতী তাণ্ডব, বিরোধীদের কাঠগড়ায় রাজ্যে আইন শৃঙ্খলা, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেত্রী শতরূপা, রয়েছেন আমাদের সঙ্গে আকাশ কর সিপিআইএম নেতা, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো এবং আরো তথ্য, আরো অতিথিদের সঙ্গে আমরা তুলে ধরবো। কিন্তু তার আগে প্রথমেই যেদিকে আমরা নজর রাখবো, অর্থাৎ আপনারা কি বলছেন, আপনাদের কথা তুলে ধরবো। প্রচুর কমেন্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া আসতে শুরু করেছে, সেই কমেন্টের দিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। আপনারা কি বলছেন, আপনাদের প্রশ্ন। রাজনীতিতে অপোজিশন পার্টি তার যুক্তি তর্কে বিরোধিতা করবে, এটাই গণতন্ত্রের রাজনৈতিক কৌশল। প্রদীপ সরকার এই কথা ইতিমধ্যেই লিখেছেন সোশ্যাল মিডিয়া। আপনাদের প্রচুর বক্তব্য পাচ্ছি, জনগণমন আপনাদের কথা তুলে ধরছে। এরপর কি বক্তব্য উঠে এসেছে, ঝাঁজ আরো বাড়বে, শুধু সময়ের অপেক্ষা। রাহুল হক লিখছেন, আপনাদের কথা জনগণমনতে তুলে ধরছে, এবং সোশ্যাল মিডিয়ায় আর কি বক্তব্য উঠে আসছে। এটা কি বিরোধিতা করা? এত যে সংবিধান নিয়ে কথা বলছিলেন, উনি জানেনই না সংবিধানে কটা পাতা রয়েছে। সঞ্জয় দত্ত চৌধুরী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্য এবং যা তুলে ধরছি আপনাদের সামনে। এরপর যেদিকে নজর রাখছি, সন্তোষ মাইতি, তিনি লিখছেন, রাহুল গান্ধী থেকে অনেক ঝাঁঝালো নেতা বিরোধী পক্ষে রয়েছেন, কিন্তু কি করা যাবে, কংগ্রেস গান্ধীর বাইরে বেরোতে পারছেন না। এই প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। আর কি বক্তব্য উঠে আসছে সেদিকে নজর দিই সোশ্যাল মিডিয়া। আপনাদের বক্তব্য, অবশ্যই বিরোধী নেতা হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাহুল গান্ধী রয়েছে। গোবিন্দ চন্দ্র বাউল ইতিমধ্যেই কমেন্ট করেছেন, প্রচুর কমেন্ট করছেন, এবং সেই কমেন্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এরই সঙ্গে শ্রুতি নাগ লিখছেন, অবশ্যই হ্যাঁ, এবারে মোদি শাহরা বুঝবেন বিরোধীদের কি কি ক্ষমতা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আলোচনা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই আপনাদের মতামত জনগণমনয়ে প্রতিফলিত, এবং সেই মতামত তুলে ধরছি আমরা। সঙ্গে আপনারা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা যে যে বিষয় সম্পর্কে জানতে চান, কথা বলতে চান, নানান বিষয় সম্পর্কে মতামত জানাতে চান। কিন্তু দিল্লির রাজনীতি এই মুহূর্তে রীতিমতো সরগরম হয়ে রয়েছে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে। কতটা সরগরম দেখাচ্ছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ধন্যবাদ সূচক আলোচনায় অংশ নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভাষণ দিয়েছেন। আর সেই ভাষণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্ক মঙ্গলবারও গড়ালো। তার কারণ, ভাষণের বেশ কিছু অংশ বাদ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, যার মধ্যে রয়েছে হিন্দু ধর্ম, যার মধ্যে রয়েছে নিট, যার মধ্যে রয়েছে অগ্নিবীর সহ একাধিক বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন বাদ দেওয়া হলো, রাহুল গান্ধী চিঠি লিখেছেন ওম বিড়লাকে। একদিকে বিজেপির বক্তব্য, রাহুল গান্ধী প্রমাণ করতে পারবেন না এমন ভাষণ দিয়েছেন। উল্টো দিকে বিরোধী শিবিরে থাকা রাজনৈতিক দলগুলি তারা পাশে দাঁড়াচ্ছে রাহুল গান্ধীর। আর এই নিয়ে আমরা আলোচনা করবো আমাদের অতিথিদের সঙ্গে সঙ্গে, আরো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তুলে ধরার আগে রাহুল গান্ধী আজ কি বলেছেন এবং গতকাল সংসদে দাঁড়িয়ে কি বলেছেন তুলে ধরছে। मोदी जी की दुनिया में सच्चाई एक्सपंज हो सकती है, मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है। जो मैंने कहा था, जो मैंने कहना था, मैंने कह दिया, वो सच्चाई है। और एक्सपंज करें, जितना करना है करें, सच्चाई सच्चाई होती है। धन्यवाद। ये देश अहिंसा का देश है, देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डरो मत, डराओ मत। दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटे नफरत नफरत नफरत। आप हिंदू हो ही नहीं।
আর এই নিয়ে সরাসরি আমরা আলোচনায় এই মুহূর্তে ঢুকে যাব। শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। শুভময় দা, রাহুল গান্ধীর এই বক্তব্য থেকে এই মুহূর্তে শক্তিশালী বিরোধী সেই বার্তা দেওয়ারে কি মূলত চেষ্টা? দেখুন, এটা একটা ঠিক বিষয় কিনা 2014 যে নির্বাচন বিজেপি যখন জিতলো তখন কংগ্রেস 50-এর একটু ওপরে আসন পেল। 2019-এ বিজেপি আরো ভালো ফল করলো, কংগ্রেস আরো একটু কমে গেল। ফলে আপেক্ষিকভাবে 2014 থেকে শুরু করে 2019 পর্যন্ত কিন্তু ক্রমাগত কংগ্রেস ভালোভাবে আসন পায়নি। এবার কিন্তু যে লোকসভা নির্বাচনটা হলো 2024-এ, তাতে কংগ্রেসের আসন অনেকটা বাড়লো। এই জায়গায় দাঁড়িয়ে আপেক্ষিকভাবে যদিও বিজেপি অনেক বেশি আসন পেয়েছে, কিন্তু গোটা দেশে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে বিরোধীরা ভীষণ শক্তিশালী হয়ে উঠছে এবং দুর্দান্ত ফল করেছে। সেই জায়গা থেকে এই যে আপেক্ষিকতার ভিত্তিতে বিরোধীরা একটা অত্যন্ত মনের জোর পেয়েছেন, এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ লক্ষণ। অর্থাৎ এই 400 বদলে 240 হওয়ার ফলে দেশের গণতন্ত্রটা আরো একটু জোরদার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী স্বরগুলো, আপনারা যদি গত লোকসভার বক্তব্যগুলো শোনেন, কয়েকটি জায়গায় বিরোধীরা ভালোই বক্তব্য রেখেছেন অনেকে, কিন্তু রাহুল গান্ধীর বক্তব্য যে শারীরিক চেহারা তিনি যে বক্তব্য রাখলেন খুবই ইন্টারেস্টিং, এবং বিরোধী দল তো আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ। আসল কিন্তু আরেকটি জায়গা এর মধ্যে লুকিয়ে রইল, সেটা হচ্ছে ধর্মের সঙ্গে ধর্মের লড়াই। আমরা তো বারবারই বলি যে ধর্ম যেমন মানুষকে ধারণ করে আমাদের পক্ষে খুব ভালো বিষয়, একই রকম পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ ধর্ম। আজকে উত্তরপ্রদেশে ঘটেছে, আপনারা নিশ্চয়ই জানেন। ফলে সেই ধর্মের জায়গায় রামের সঙ্গে লড়াইতে তিনি নামিয়ে দিলেন শিবকে। কোন যুক্তি উনি আরো যে যুক্তিগুলো দিলেন না, দিতে পারতেন যে রাম সীতার সঙ্গে যে ধরনের ব্যবহার করেছেন, উল্টো দিকে বলতে পারতেন যে নারী স্বাধীনতার লক্ষ্যে মা কালী শিবের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছেন। অর্থাৎ তিনি আরো বেশি ইন্টারপ্রিটেশন করতে পারতেন, তত অব্দি যাননি। কিন্তু মোটের ওপর ধর্মকে ধর্ম দিয়ে রুখতে চেয়েছেন, এবং এই জায়গাটা খুব ভালোভাবে বিচার করতে হবে যে বিরোধিতার জন্য দেশের গণতন্ত্রকে অতিক্রম করে ধর্মের বদলে যদি ধর্মের সাহায্য নিতে হয়, মানুষের রুচি রুচির কথা যদি না বলতে পারা হয়, তাহলে কিন্তু সঠিক রাজনীতিতে তিনি থাকছেন না কতটা অন্যদিকে সরে যাচ্ছেন, এই বিশ্লেষণও আসছে। ফলে মোটের ওপর কিন্তু বিজেপির যে ধর্মীয় রাষ্ট্রবাদ, সেটা এক জায়গায় জয়ী হলো, কোথায় না ধর্মের আলোচনায়। অন্যদিকে রাষ্ট্রবাদের জায়গাটি অতটা জোর পেল না, কারণ বিরোধীরা বেশি আসন পেয়েছে, বিরোধী দলনেতা জোর দিয়ে কথা বলছে। আমার মনে হয় আমরা এটুকুই আপাতত যেটা বুঝতে পারছি লোকসভায় বিরোধী দলনেতার বক্তব্য থেকে। শুভময় দা, ঠিক এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসবো, কিন্তু বিরোধী দলনেতার এই বক্তব্য এবং যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়েছে, অপরদিকে সংসদে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী দুটি বিষয় নিয়ে, অনেকগুলি বিষয় নিয়ে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। হিন্দুত্ব প্রসঙ্গ নিয়ে এবং তারই সঙ্গে কংগ্রেস নিয়ে ঠিক কি বলেন প্রধানমন্ত্রী, শোনাবো। बात है कि आज हिंदुओं पर झूठा आरोप लगाने की साजिश हो रही है, गंभीर षड्यंत्र हो रहा है। ये वो लोग हैं जिन्होंने हिंदू आतंकवाद ये शब्द गढ़ने की कोशिश की थी। कांग्रेस पार्टी 2024 से एक परजीवी कांग्रेस पार्टी के रूप से जानी जाएगी। 2024 से जो कांग्रेस है वो परजीवी कांग्रेस है, और परजीवी वो होता है जो जिस शरीर पर उस शरीर के साथ रहता है, ये परजीवी उसी को ही खाता है। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে আলোচনা, অর্থাৎ মূলত এক তো কংগ্রেসকে খোঁচার, অপরদিকে হিন্দুত্বের প্রসঙ্গ কিন্তু বারবার করে চলে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে শতরূপা, কি মনে হচ্ছে? তো রাহুল গান্ধীকে অনেক দিন পর দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে, খুব বড় গুরু দায়িত্ব দিয়েছে। একটা লিডার অফ অপোজিশন হওয়া ইজ নো জোক, কিন্তু আনফর্চুনেটলি রাহুল গান্ধী এটাকে পুরোপুরি জোকে পরিণত করে ফেললো। এত বড় অপরচুনিটি, লিডার অফ অপোজিশন, তার এতগুলো, আফটারঅল আমরা জানি যে ডেমোক্রেসি হাউসগুলো, মানে বিধানসভা বলো, লোকসভা বলো, রাজ্যসভা বলো,
এখানেই অপোজিশনের কথা বলার জায়গা, এখানেই অপোজিশন যে শাসক দল টুটি চেপে ধরবে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবে, এটা কেন হয়েছে, ওটা কেন হয়নি, এগুলো বলা উচিত ছিল। উনি কি করলেন? রাহুল গান্ধী, রাহুল গান্ধী, কেন মোদিজি হ্যান্ডশেক করেনি, কেন মোদিজি মুখে হাসি নেই, রাজনাথ সিং হাসলেন, মোদিজি কেন হাসলেন না, মানে এইসব পার্সোনাল আলোচনা। ইডি গেছিল ওনার বাড়িতে, রাহুল গান্ধীকে পার্সোনালি অ্যাটাক করা হয়নি? না না পার্সোনাল অ্যাটাক করা আর এন্টায়ার একটা স্পিচের সময়, মানে দিস ওয়াজ লিডার অফ অপোজিশনের এন্টায়ার একটা টাইম দেওয়া হয় টু ডিসকাস বা মেক হিজ পয়েন্টস অন প্রেসিডেন্ট স্পিচ। আজকে রাষ্ট্রপতি স্পিচের ওপর ওনার তো এই ধরনের কথা বলার কথা না। আমি পার্সোনাল অ্যাটাকের কথা যাচ্ছি না, প্রত্যেকেই কথাবার্তার মধ্যে ওকে চারটে কথা শুনিয়ে দেয়, ওকে দুটো কথা শুনিয়ে দেয়, কিন্তু রাহুল গান্ধী নিডস টু বি এ লিটল মোর ম্যাচিওর। একবার উনি বলেন, মানে যখন ওনার বক্তব্য রাখেন উনি সবটাই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, তার ম্যাচুরিটি নিয়ে ইতিমধ্যেই প্রশংসা সূচক বক্তব্য উঠে এসেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো প্রশংসা করবে। আসবো আমাদের সঙ্গে আরো দুই অতিথি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মিত্র রয়েছেন এবং তারই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতাও রয়েছেন। আসবো সকলের সঙ্গে আলোচনা। অভিষেক, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শতরূপার বক্তব্য ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে ঊর্ধ্বে উঠে আসার প্রসঙ্গ উঠে আসছে, কিন্তু যে বক্তব্য নিয়ে ইতিমধ্যেই কিন্তু বারবার আলোচনায় চলে এসেছে রাহুল গান্ধীর গতকালকের বক্তব্য, অর্থাৎ দৃঢ় অবস্থান, তাহলে কি বিরোধীরা একজোট, সেই বার্তা স্পষ্ট? কি বলবে? আচ্ছা, প্রথম কথা রাহুল গান্ধী, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একদম। আচ্ছা, প্রথম কথা, রাহুল গান্ধী কালকের বক্তব্যে নিট এবং নেটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেগুলো নিয়ে বক্তব্য রেখেছেন। এইটা কি করে ব্যক্তিগত আক্রমণ হলো আমি জানি না। আচ্ছা, মণিপুর নিয়ে বক্তব্য রেখেছেন। মণিপুরটা কার ব্যক্তিগত? হ্যাঁ, প্রধানমন্ত্রী না যাওয়ার জন্য সেটা প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত সমস্যা হতেই পারে। 3 নম্বর, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে প্রশ্নটা কালকে থেকে সারা ভারতবর্ষ এবং তার পাশাপাশি বিজেপি ট্রোল আর্মি নেমে পড়েছে, ইনক্লুডিং কোট আনকোট যারা আছেন, তারা বলছেন যে হিন্দু ধর্মের প্রতি আঘাত। কালকে রাহুল গান্ধী কি বলেছেন বলতো? বলেছেন শিবের হাতের বরাভয়, সেই বরাভয় মুদ্রাটা আমরা আত্মীকৃত করেছি। এটা আমাদের সার্বভৌম ভারতবর্ষের সংবিধান আমাদের শিখিয়েছে যে সব ধর্মকে সম্মান জানাতে, এবং বিজেপি মানে হিন্দুত্ব নয়। যাই হোক, আমরা এগুলো সবাই জানি যে কালকে প্রথমবার আমরা দেখতে পেয়েছিলাম কোট আনকোট সারা ভারতবর্ষের ন্যাশনাল তারিপার অমিত শাহ মাঝখানে দাঁড়িয়ে বলেছেন আমাদের সংরক্ষণ চাই, আমরা শাসক দল। ভাবতে পেরেছো নাকি গত 10 বছরের ক্ষমতার শ্যাওলাটা এমন জমে গেছিল, কালকে একটুখানি ঝামা ঘষা হয়েছে। আগামী আরো কয়েকদিন ঝামা ঘষা হবে এবং সাধারণ মানুষের, আরে রাম মন্দিরের মাথা লিক হচ্ছে, লোকতন্ত্র চলছে না, লিকতন্ত্র চলছে। আমাদের ডেটা লিক হয়েছে, প্রশ্নপত্র লিক হয়েছে, ভগবান রামের মাথায় জল লিক করছে, আরে এয়ারপোর্ট লিক করছে। সেখানে দাঁড়িয়ে যখন এত চারদিক থেকে জল পড়ছে, কাউকে তো ছাতাটা ধরতে হবে। আমরা সেই ছাতা ধরার কাজটা করছি। কংগ্রেস ক্ষমতা দেখায়নি যখন কেন্দ্রে তারা ছিল। কৃষাণ, দেখো, প্রথম কথা হচ্ছে যে নিশ্চয়ই কংগ্রেসের ইতিহাস নিয়ে অনেক চর্চা করা যেতেই পারে, কিন্তু যদি 77 সাল বা 75 থেকে 77 সালের এমার্জেন্সি কংগ্রেসের ইতিহাসের একটা কালো অধ্যায়, তো সেই একইভাবে বিগত 10 বছর 2014 থেকে 24 যেভাবে ভারতবর্ষের বিজেপির আমলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, এটাও একটা কালো অধ্যায় এবং এর জবাবদিহি বিজেপিকে করতে হবে। আজকে খুব ভালো লাগলো যে শতরূপা বলার সময় বলল রাহুল গান্ধী ম্যান্ডেট পেয়েছে। রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের নেতা, তিনি ম্যান্ডেট পেয়েছেন, এটাই তো আমরা বলছিলাম। বিজেপির স্বীকৃতিটা ভালো লাগলো, কিন্তু ম্যান্ডেট পেয়ে হলোটা কি? আমরা দেখেছিলাম বিরোধী দলের নেতার তকমার জন্য 10% মিনিমাম আসন পেতে হয়, তবে তিনি বিরোধী দলের নেতার স্বীকৃতি পান। সেটা বিজেপি দুবার দেয়নি, এবার কংগ্রেসের 100 আসন তাই দিতে বাধ্য হয়েছে। কিন্তু প্রোটেম স্পিকার সব থেকে সিনিয়র মোস্ট এমপিকে করা হয়। এইটা কি, এই যে ম্যান্ডেট পেয়েছে যে ইন্ডিয়া জোট, যে প্রোটেম স্পিকার কি করা হলো? গায়ের জোরে বিজেপির একজনকে করা হলো, যেখানে তার থেকে সিনিয়র একজন এমপি অবস্থিত। রাহুল গান্ধীর বক্তব্যকে বিরোধীদের শক্তি এবং একজোট হওয়া স্পষ্ট হচ্ছে কি? এক মিনিট 100 বার আমরা তো রাহুল গান্ধী আজকে ও ফ্লোরে দাঁড়িয়ে গতকাল বলেছেন
যে গুজরাতে আগামী নির্বাচনে গুজরাতে ইন্ডিয়া জোট বিজেপিকে হারাতে চলেছে। তো সুতরাং জোটের নেতৃত্ব উনি করছেন, উনি সেই মহানুভবতা দেখাচ্ছেন, এটা স্বাগত জানাচ্ছি। আর বিজেপি যে ভয় পাচ্ছে ইন্ডিয়া জোটে, আজকে মহুয়া মৈত্র সময় উঠে যাওয়া প্রধানমন্ত্রী, তার বক্তব্য না শোনা, টিটকিরি তাচ্ছিল্য করা বিভিন্ন সময়, বা অমিত শাহর যে ঘটনাটা অভিষেক বলার চেষ্টা করলো, এটাতে তো পরিষ্কার যে আজকে ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে। প্রধানমন্ত্রী বললেন পরজীবী কংগ্রেস। বিজেপির 240 জন সাংসদের মধ্যে 135 জন অন্যান্য দল, প্রধানত কংগ্রেস থেকে এসছেন। তাহলে পরজীবী বিজেপি নয়? এটা পরজীবী কথাটা বলছেন প্রধানমন্ত্রী, যিনি নিজে কংগ্রেস সম্পর্কে এই বক্তব্য, ইন্ডিয়া জোটের নেতা রাহুল গান্ধী সম্পর্কে এই বক্তব্য অবশ্য সামনে আসেনি। এটা আকাশের প্রতিক্রিয়া নিন। আকাশ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রথমে শতরূপাদি যেটা বললেন, আমি জানি না কেন বললেন যে বিরোধী দলনেতার পদের গরিমা রাখেননি, যোগ করেছেন, মজা করেছেন। সাধারণত যোগ করলে তো লোকে হাসে, কিন্তু কালকে তো আমি যা দেখেছি, রাহুল গান্ধী বলার সময় দেশের প্রধানমন্ত্রী দুবার, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত 6 বার, রাজনাথ সিং 2 বার, আরও অন্যান্য মন্ত্রীরা উঠে উঠে কিন্তু হাসেননি, রীতিমতো রেগে গিয়ে ডিস্টার্ব করেছেন বক্তৃতার সময়। সে যাই হোক, একটা অন্য পার্ট। কিন্তু আমি বলতে চাইছি, এই যে যা আপনারা বলছেন, বিরোধী দলনেতা হতে পারে, বিরোধী জোট হতে পারে, বিরোধীদের শক্তি হতে পারে, ভারতবর্ষের মানুষকে প্রথমে অভিনন্দন জানানো দরকার। ভারতবর্ষের মানুষ এটা প্রমাণ করেছেন। কেউ কেউ নিজেকে পরমেশ্বর ভাবতে পারেন, গণতন্ত্রে কোনো ঈশ্বরের জায়গা নেই, গণতন্ত্রে মানুষই ঈশ্বর, গণতন্ত্রের মানুষই সব থেকে বড় শক্তিমান। তারাই বিজেপিকে ছোট করে আজকে এই জায়গায় পাঠিয়েছে, বিজেপির আসন সংখ্যা কমিয়েছে, অযোধ্যার মতো জায়গায় বিজেপি হেরেছে, আরও অসংখ্য জায়গায় বিজেপি হেরেছে। হ্যাঁ, সরকার করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, রাহুল গান্ধীও সেটা বারবার বলেছেন, বাকিরাও বলেছেন যে আপনি সরকার, আপনারই দায়িত্ব। কিন্তু কি বলেছেন রাহুল গান্ধী, কন্টেন্টটা কি? নেট, অগ্নিবীর, মণিপুর, কৃষক আত্মহত্যা, মহিলাদের সম্মান, কথা হওয়া দরকার সারা দেশে এইগুলো নিয়ে। কে কাকে বড় লাগছে, কাকে ছোট লাগছে, কে মজা করছে, কে মজা করছে না, এগুলো রাজনীতিতে কিছুক্ষণ চলতে পারে, কিন্তু আসল কাজটা কিন্তু এই ইস্যুটা। একটুখানি বিরত করছি, যে কথাটা তুমি তুলে ধরছিলে, অর্থাৎ গতকাল যখন বক্তব্য রাখা হচ্ছিল তোমার কথা অনুযায়ী সেই সময় বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু সেই সময় গতকাল সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বক্তব্য, পাল্টা বক্তব্য যখন চলছে, কি বলেন? অপরদিকে অমিত সেনা মার্জনা করবেন, অমিত শাহ তিনিও ঠিক কি বলেছিলেন শোনাবো। लोकतंत्र ने और संविधान ने मुझे सिखाया है कि मुझे विपक्ष के नेता को गंभीरता से लेना चाहिए। विपक्ष के नेताजी ने कैटेगोरिकली कहा है कि जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा करते हैं। हिंसा की भावना को किसी धर्म के साथ जोड़ना, और ये सदन में और संवैधानिक पद पर बैठे हुए व्यक्ति ने, मैं मानता हूं मान्यवर, उन्होंने इसकी माफी मांगनी चाहिए। আকাশ, দেখুন, বিজেপির কাজই এটা, কিন্তু বিজেপির বোঝা উচিত যে এইটা করেই বিজেপির সর্বনাশ হয়েছে। এই যে হিন্দু ধর্ম ইত্যাদি নিয়ে যে কথাটা হচ্ছে, এটা সবাই জানেন, যারা সংসদে বক্তৃতাটা পুরোটা দেখেছেন বা আপনাদের যেটুকু চালালেন তাতেও বোঝা গেল যে রাহুল গান্ধী যে কথাটা বলতে চেয়েছেন তাতে হিন্দু ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি বলতে চেয়েছেন এটাই যে হিন্দু ধর্মের জায়গির কেউ নেয়নি, হিন্দু ধর্মের নামে কেউ নিজেদের হিন্দুত্ব প্রমাণ করতে গিয়ে আসলে হিন্দু ধর্ম, ভারতবর্ষের হিন্দু ধর্মের ইতিহাস আমরা যতটুকু জানি, বিজেপির নেতারা বেশি জানতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমরা যেটুকু জানি তাতে হিন্দু ধর্ম বিজেপির আজকে যে কাজকর্মগুলো করছে তাকে এন্ডোর্স করে না, তাকে অনুমতি দেয় না। ভারতবর্ষের হিন্দুর মানুষ বেশিরভাগ সংখ্যায়, সেই ভারতবর্ষেই সহনশীলতার ভারত, সেই ভারতবর্ষেই সবাইকে নিয়ে চলার শিক্ষা দিয়েছে। মানে সমস্যাটা কি জানো তো? সমস্যাটা হচ্ছে যে অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর হয়। এইটা গতকাল আরেকবার প্রমাণিত হলো। 11 সেকেন্ডের বক্তব্যটাকে হাইলাইট করা হচ্ছে, 5.5 মিনিটের বক্তব্যটাকে নয়, যেখানে ক্যাটেগরিক্যালি রাহুল গান্ধী সব ধর্মে, সেটা হিন্দু, বৌদ্ধ, শিখ, ইসাই এবং প্রত্যেকের হাতের মুদ্রা নিয়ে এবং ডরমত শব্দটার মাধ্যমে তাদের শিব ঠাকুরের বক্তব্য ছিল, এবং তারপরে ক্যাটেগরিক্যালি উনি বলেছিলেন বিজেপি বা আরএসএস হিন্দু ধর্মের ঠেকেদার নয়, কোট আনকোট। এটা প্রশ্নটা হচ্ছে যে ঘৃণা ভাষণ করাটা আমাদের কারোর ভেতর আমাদের কোনো ধর্ম শেখায় না। মজহব নেই শিখাতা আপস মে बैर करना, এটা আমাদের
জাতীয় সঙ্গীতের ভেতরে একটা পার্ট ছিল। আমরা এই উত্তরাধিকার নিয়ে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকে আমরা ওরা লড়াইতে, সেটা কখনো ধর্ম, ভাষা, জাতির ভিত্তিতে, এরা আমাদের কাছ থেকে সার্টিফিকেট চাইছে যারা দেশটাকে স্বাধীন করেছে, যাদের দুজন প্রধানমন্ত্রী এই দেশের অখণ্ডতা রাখতে গিয়ে প্রাণ দিয়েছে। সরি, অসুবিধা আছে। অভিষেক, সঙ্গে থাকো, আমরা আলোচনায় আসবো। শতরূপার কাছ থেকে আমরা জানবো এবং অনেকগুলো প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে বিজেপির দিকে জানবো, কিন্তু গতকাল ইডি প্রসঙ্গ নিয়ে রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছেন শোনাবো। I myself was attacked by order of the government of India, by order obviously of the Prime Minister of India. 20 plus cases, 2-year jail sentence, my house taken away, no problem. And the most enjoyable and beautiful part of it, 55 hours of interrogation by the ED. শতরূপা, বারবার করে কিন্তু বক্তব্য উঠে আসছে যে লোকসভায় দাঁড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিরোধীদের আসলে বাধা দেওয়া হচ্ছে। কোথাও বাধা দেওয়া তো হয়নি। উনি, রাহুল গান্ধী বলেছে যে প্রধানমন্ত্রী কেন ওনাকে দেখে হাসেনি, কেন সবসময় তো গম্ভীর থাকে। প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেছে যে কনস্টিটিউশন এবং ডেমোক্রেসি আমাকে শেখায় যে লিডার অফ অপোজিশনকে খুব গম্ভীরভাবে হ্যান্ডেল করতে। তো তাকে তো যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে এবং আমরা তো একেবারে বলিনি কোনোদিনও যে মানে লিডার অফ অপোজিশনের কোনো অস্তিত্ব নেই, তাকে তো যথাযথ সম্মান দেওয়া হয়েছে। কিন্তু আমি একটুখানি অভিষেককে বলে দিই যে 10 বছরের শ্যাওলার কথা বলছিল, 55 বছর শ্যাওলাটা যেটা ধরেছে ন্যাচারালি অভিষেক সেটা দেখতে পাবে না, ওর না দেখারই কথা। আর আরেকটা যেটা বললো যে মজহব নেই শিখাতা আপস মে বের করনা, বের কিন্তু আমরা করি না, তোমরা বারবার করো, কংগ্রেস বারবার এই জিনিসটা করে। সারে জাহাঁ সে হিন্দুস্তান হামারা, এটা পুরোপুরি 55 বছর ধরে নষ্ট করেছে কংগ্রেস। সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাহুল গান্ধী এবং তার এন্টায়ার ফ্যামিলি। তুমি যাদের কথা বললে স্বাধীনতা এনেছে এবং কি দুজন প্রধানমন্ত্রী ভারতবর্ষের অখণ্ডতা রাখার জন্য প্রাণ দিয়েছে, সবাইকে সম্মান জানিয়ে আমি বাধ্য হচ্ছে এই কথাটা বলতে, তোমরা তোমাদের রিপ্রেজেন্টেটিভরা দেশে বিদেশে সমস্ত জায়গায় গিয়ে হিন্দু বিদ্বেষী স্টেটমেন্ট দিয়ে আসো। ইউ পিপল আর স্কেয়ার্ড অফ স্যাফরন টেররিজম। অভিষেকের প্রতিক্রিয়া অবশ্যই করে নিতে হবে, অবশ্যই করে নিতে হবে, কিন্তু রাহুল গান্ধী গতকালকের বক্তব্য প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার তারা কে কি বলেছেন শোনাবো। আমি কালকে শুনেছি রাহুল গান্ধীর বক্তৃতা। বিজেপি হিন্দু বিরোধী এক কথাই উনি এত সহজে বলেননি। বিজেপিরা যে হিন্দুত্ব প্রদর্শন করছে তার বিরোধিতা তিনি করেছেন। সুতরাং এখানে তো আমি বলেছি যে অনেক সময় মাননীয় স্পিকারকে চাপের কাছে নথি স্বীকার করতে অনেক কিছু করতে হয়, এক্ষেত্রে দায়ী করতে হয়েছে। সবাই আমরা যা বলবো সেটা আমাদের একটা সাংবিধানিক সুরক্ষা আছে। আমি কি বললাম, ভুল কি ঠিক, কোন শব্দ বাদ যাবে, চেয়ারম্যান যদি মনে করেন কোনো শব্দ বাদ দেবেন, তাহলে আমার পুরো বক্তব্যটা রেখে চেয়ারম্যানকে নোট করতে হবে যে আমরা এই শব্দটা প্রসিডিংসে রাখছি না। এই অবৈজ্ঞানিক চিন্তাটাকে বাতিল করতে হবে। আজকে আমি বললাম চেয়ারম্যানকে, আমাদের রাজ্যসভার, যে তোমরা যখন কোনো শব্দকে মনে করছো আমি এক্সপান্ড করছি, আসলে পুরো কথাটা সদস্যের বক্তব্যটা লিখে রাখতে হবে, তার তলায় তুমি নোট দেবে আমি এক্সপান্ড করলাম। ভবিষ্যৎ ঠিক করবে তোমার বক্তব্য ঠিক ছিল কি সদস্যের বক্তব্য ঠিক ছিল। তো নিয়ম হচ্ছে, সংসদের আইন বলছে যে আপনাকে যদি এই ধরনের কোনো বক্তব্য রাখতে হয় তার সাপেক্ষে আপনাকে প্রমাণ দিতে হবে। আজকে আমাদের দলের তরফ থেকে আমাদের যে ধন্যবাদ প্রস্তাবের সমর্থক যিনি ছিলেন বাসুরি স্বরাজ সাংসদ, সেই মাননীয় সাংসদ তো নোটিশ দিয়েছে যে সত্যার্পিত করা হোক, অর্থাৎ রাহুল গান্ধী যে বক্তব্যগুলো রেখেছেন বলছেন এমএসপি দেওয়া হয় না, এমএসপি তো দেওয়া হয়। তারপরে যখন ধরা হচ্ছে চেপে তখন উনি বলছেন না লিগাল অথেন্টিকেশন প্রয়োজন। তো এই ধরনের মিথ্যে কথা বলা, হ্যাঁ, বলছেন যে অগ্নিবীর যদি শহীদ হয়ে যায় তাদের নাকি কিছু দেওয়া হয় না। আমাদের রক্ষামন্ত্রী দাঁড়িয়ে বলে দিলেন যে 1 কোটি টাকা দেওয়া হয়। তো মিথ্যে কথা বলা তো উচিত না সংসদের ফ্লোরে দাঁড়িয়ে। শতরূপা, না প্লিজ আসবো একবার, আমি জানি তোমার বক্তব্য নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া নিতে হবে, কিন্তু তার আগে একবারটি শুভময়দার কাছে যেতে হবে। শুভময়দা, এই যে এক্সপেঞ্জ করা তার মানে কি? আরো একটা বার্তা স্পষ্ট হলো যে ফ্লোরে দাঁড়িয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করলো বিরোধীরা, কিন্তু তাদের বক্তব্য কোথাও না কোথাও তুলে ধরছেই।
দেখুন, অনেকদিন আগে যখন ছিল যে সেভাবে সম্প্রচার করা যেত না, ইউটিউব ছিল না বা এই ধরনের ইন্টারনেট ছিল না, তখন এর সত্যিই একটা গুরুত্ব ছিল। কারণ যেটা বলা হলো সেই বলাটা হয়তো লিখে রাখা হতো এবং তার মধ্যে কিছুটা অংশ কার্য বিবরণী থেকে বাদ যেত। আজকের দিনে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যখন সম্প্রচারিত হচ্ছে সরাসরি, তখন প্রচুর মিডিয়ায়, প্রচুর রিপোজিটারিতে এই বক্তব্যটা সম্পূর্ণ ধরা থাকছে। ফলে রাহুল গান্ধীর বক্তব্য আমাদের লোকসভার বা রাজ্যসভার যে জয়েন্ট একসঙ্গে আলোচনা হয়েছে সেই কার্য বিবরণী থেকে বাদ গেলেও আগামীর ইতিহাসে এই তথ্য পেতে কোনো অসুবিধে নেই। ফলে আমাদের দেশের নিয়মে এখন যে কার্য বিবরণী থেকে বাদ দেওয়া, এটা একেবারেই ট্র্যাডিশনাল। কারণ গোটা বক্তব্য দেশের প্রত্যেকটি মানুষের কাছে আছে এবং তিনি যথেষ্ট আবেগ নিয়ে বিরোধী নেতার মতন বক্তব্য রেখেছেন। খুব স্বাভাবিকভাবে বিজেপির সমর্থকরা এর বিরুদ্ধে বলবেন এবং মুখের ওপর যারা INDIA জোটে আছেন তারা এর পক্ষে বলবেন। একটি ভালো বক্তব্য, একটি উৎসাহব্যঞ্জক বক্তব্য বিরোধী নেতার পক্ষ থেকে, এবং তার যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সেই বিশ্লেষণ যারা করতে চান তারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় বক্তব্য পাচ্ছেন। ফলে আমার মনে হয় এই বক্তব্য আগামী দিনে যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যদি বিরোধীদের সরানো জোরদার হয়, যদি আগামী দিনে বিরোধীদের আসন আরো বাড়ে, তখন হয়তো কোনোদিন আবার সামনের দিনে পিছনে ফিরে গিয়ে একেবারে শুভময়দা যে কথা বলছেন, অর্থাৎ সেই জায়গায় নোট কিন্তু রয়ে গেল। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইতিমধ্যেই পোল করেছিলাম, আর সেই পোলে মূলত আপনাদের মতামত আমরা চেয়েছিলাম। মতামতে আপনারা মূলত ঠিকই উল্লেখ করেছেন, সেদিকে আমরা একটুখানি নজর দিয়ে নেব। মতামতে ইতিমধ্যে ইউটিউবে আমরা প্রসঙ্গ তুলেছিলাম, রাহুল বিরোধী দলনেতা হওয়ায় আক্রমণের জাঁচ বাড়ছে কি বিরোধী শিবিরের? হ্যাঁ বলেছেন ৭৯% মানুষ, না বলেছেন ২১% মানুষ। ফেসবুকে এই প্রসঙ্গই আমরা তুলে ধরেছিলাম, তাতে ইতিমধ্যে আপনাদের মতামত আমরা পেয়েছি। হ্যাঁ বলেছেন ৮০% মানুষ এবং না বলেছেন ২০% মানুষ। এরপর ইনস্টাগ্রামের দিকে নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় প্রচুর বক্তব্য আপনাদের উঠে আসছে। হ্যাঁ বলেছেন ৬৫% মানুষ, না বলেছেন ৩৫% মানুষ। এরপর এক্স হ্যান্ডেলের দিকে নজর রাখবো। একই প্রসঙ্গ নিয়ে আপনাদের মতামত আমরা পেয়েছি এবং তাতে হ্যাঁ বলেছেন ইতিমধ্যেই ৮৫% মানুষ, না বলেছেন ১৫% মানুষ। আর এরপর হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। হোয়াটসঅ্যাপে এই প্রসঙ্গে ইতিমধ্যে আপনাদের মতামত আমরা পেয়েছি। হোয়াটসঅ্যাপে হ্যাঁ বলেছেন ৭০% মানুষ আর না বলেছেন ৩০% মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।